হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা ডাব্লিউবিএইচি টেস্ট পেপারের যে লাস্ট যে স্কুল আছে 14 নম্বর, সেটির সমাধান করব। তো দেখো, যে বলেছে মেরুজ্যোতি যে বায়ুস্তরে দেখা যায়। কোথায় মেরুজ্যোতি দেখতে পাওয়া যায়? না, আয়োনোস্ফিয়ারে আমরা কিন্তু মেরুজ্যোতি দেখতে পাই। নেক্সট বলেছে পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত। তাহলে জলের স্ফুটনাঙ্ক কি হবে? না, আমরা জানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273 মানে হয়ে যায় 373 কেলভিন। বাষ্প ঘনত্ব আর আণবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক আমরা সবাই জানি যে এম সমান লেখা হয় 2 ডি। তো দেখো, তাহলে অপশন এটি হবে সঠিক উত্তর। লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, আয়তন মানে গামার ভ্যালু দেওয়া আছে। তাহলে আমাকে চেয়েছে আলফার ভ্যালু। তাহলে এদের মধ্যে একটা রিলেশন হয়, আলফা সমান ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর এটাকে বলা হয় আয়তন প্রসারণ। তাহলে আলফার সাথে গামার রিলেশনটা কি? না, আলফা সমান লেখা হয় গামা/3। তাহলে বলো, গামার মান দেওয়া আছে 36 ইন্টু 10⁻⁻6। একে যদি 3 দিয়ে ভাগ করে, নিশ্চয়ই এটা 12 হবে। তাহলে 12 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো এখানে কোনটা অপশন? না, অপশন এ হবে সঠিক উত্তর। মোটর গাড়ির চালকের পিছনের যানবাহন দেখার জন্য কোন দর্পণ তারা ব্যবহার করে? তাহলে আমরা পড়েছি যে গাড়ির ভিউ মিরারে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। বায়ুতে আলোর বেগ দেওয়া আছে, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, কাঁচের মধ্যে বেগ। তাহলে মিউ সমান হয় c/v। সি যেখানে শূন্য মাধ্যমে আলোর বেগ, তাহলে তার মান দেওয়া আছে 3 ইন্টু 10⁸8। তাহলে ভি চেয়েছে, আর মিউ এর মান কিন্তু দেওয়া আছে। তাহলে মিউ এর মান দেওয়া আছে 1.5, তাহলে সমান 3 ইন্টু 10⁸8/ভি। তাহলে ভি সমান বুঝতে পারছো যে 3 ইন্টু 10⁸8/1.5। তাহলে এই যে এর যে দশমিকটা যদি তুলি, তাহলে উপরে কি হয়ে যাচ্ছে? 3 গুণিত 10 গুণিত 10⁸8/15। তাহলে এটা হয়ে যায় 5 3 15, 5 2 10, 3 3 ক্যান্সেল। তাহলে কি হয়ে যাবে? 2 ইন্টু 10⁸8 হবে সঠিক উত্তর। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। 1 কুলম আধান, তাতে ইলেকট্রনের সংখ্যা কয়টি থাকে? না, 1 কুলম আধানে ইলেকট্রন থাকে 6.25 ইন্টু 10⁸8। নেক্সট আছে ফ্লেমিং এর বামহস্ত নিয়মে তড়িৎ প্রবাহের অভিমুখ কে নির্দেশ করে? তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে মধ্যমা। আলফা বিটা গামা ভেদন ক্ষমতা সঠিক ক্রম। তাহলে গামা হচ্ছে সবচেয়ে বেশি ভেদন ক্ষমতা, তাহলে প্রথমটা হবে সঠিক উত্তর, এবং আলফার হচ্ছে সবচেয়ে কম, তাহলে গামার হচ্ছে সবচেয়ে বেশি। কোনটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? অবশ্যই ক্লোরিন। কোনটি আয়নীয় যৌগ? তাহলে বলো এদের মধ্যে আয়নীয় যৌগ কোনটি আছে? না, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে আয়নীয়। নেক্সট হচ্ছে যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় ভোল্টামিটার। তাহলে এখানে মনে রাখবে যে ভোল্টামিটার, ভোল্ট মিটার নয় কিন্তু। ভোল্ট মিটার হলে সেটা বিভব মাপা যায়। স্পর্শ পদ্ধতিতে H2SO4 উৎপাদনের সময় অনুঘটক রূপে কি ব্যবহার করি? অনুঘটক রূপে আমরা কি ব্যবহার করি? না, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড বা V2O5। থার্মেল মিক্সচারের মধ্যে কোনটি হয়? না, Fe2O3 আর অ্যালুমিনিয়াম চূর্ণ মিশ্রণকে। ভিনিগারে উপস্থিত কার্যকরী মূলক। তাহলে ভিনিগারের সংকেত আমরা জানি কি? CH3 COOH। তাহলে বলো এখানের মধ্যে কার্যকরী গ্রুপ কি দেখতে পাচ্ছি? COOH হবে সঠিক উত্তর। মিথেন হাইড্রেটের সংকেত। মিথেন হাইড্রেটের সংকেত কি হয়? না, 4CH4 23H2। বায়োমাস জানো, বিভিন্ন ধরনের প্রাণী বা শাকসবজির খোসা এগুলো পচে গিয়ে যে গ্যাস উৎপন্ন হয়, সেটাই বিভিন্ন প্রাণীর দেহাবশেষ বা প্রাণীদের মলমূত্র থেকে যে গ্যাসটা উৎপন্ন হয়, সেটাই আমরা বায়োমাস বলে থাকি। অপ্রচলিত বিকল্প শক্তির দুটি উৎস লিখবে। অপ্রচলিত শক্তির বিকল্প হিসেবে কি ব্যবহার করা যেতে পারে? এসটিপিতে 22.4 লিটার কোনো গ্যাসের অনুসংখ্যা হবে অ্যাভোগাড্রো, যেটা বলেছে 6.023 ইন্টু 10⁻23। পরম শূন্য উষ্ণতায় চাপ কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। কঠিন পদার্থের ক্ষেত্রে এদের মধ্যে একটা রিলেশন আছে, আলফা সমান বিটা/2 আর গামা/3। আদর্শ তাপ পরিবাহিতাঙ্কের মান কি হয়ে যায়? না, অসীম। গলীয় দর্পণের ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা, প্রমাণটা পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট, এবং এমনি শর্ট কোশ্চেনেও পাবে। বিবর্ধক কাঁচ হিসেবে আমরা জানি কি? উত্তল লেন্সকে ব্যবহার করা হয়, উত্তল লেন্স। দৃশ্যমান আলোর কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি? তাহলে আমরা রেলের যে ফর্মুলাটা বলেছিল, বিজ্ঞানী রেলের যে সূত্র, আই প্রপোর্শনাল টু কি হয়? তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সাথে ব্যাস ভাগ করে। তার মানে দেখো যে বিক্ষেপণ সবচেয়ে বেশি হবে যার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কম হবে। তাহলে কার কম? না, বেগুনি বর্ণের। আর কোন আলো সবচেয়ে কম বিক্ষেপণ? না, লাল বর্ণ। কোন যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয়? তাহলে এটার অ্যান্সার হবে অ্যামমিটার।
তাহলে কোন যন্ত্রের সাহায্যে? অ্যামিটার। কি কি বিষয়ে অপরিবর্তিত থাকলে? ওহমের সূত্র। তাহলে ওহমের সূত্র বলার সময় আমরা প্রথমে বলি উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা। তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা? না অবশ্যই নিউক্লিয়াস বা কেন্দ্রক থেকে নির্গত হয়। তাহলে এখানে লিখবো নিউক্লিয়াস থেকে। মৌলের কোন ধর্ম পর্যায়গত ধর্ম নয়? না তেজস্ক্রিয়তা। তাহলে এটার অ্যান্সার হবে তেজস্ক্রিয়তা। এবার আছে একটি বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। ক্যালসিয়াম ক্লোরাইড একটি কি ধরনের যৌগ? তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড অবশ্যই আমাদের কি যৌগ? তড়িৎযোজী যৌগ। ইথিলিনের অণুতে সমযোজী বন্ধনটা পরে দেখছি। জল কি ধরনের যৌগ বলো? না জল সমযোজী। আর মিথেন অণুতে দেখেছো CH4 এরকম থাকে, 4 হাতে 4টি। তাহলে বলেছে কটি সমযোজী? তাহলে মিথেনের অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা কি হবে? 4টি। তাহলে এটা যদি 1 হয়ে যায় তাহলে এটা হবে আমাদের 4। তাহলে এটা 4 নম্বর। পর্যায় সারণীতে এটাও আমাদের রিপিটেড প্রশ্ন, যে কঠিন তরল এবং ভৌত কোথায়? না আগের স্কুলেই করেছি, 17 নম্বর। সর্বাধিক প্রচলিত স্কেলটি কোন বিজ্ঞানী? না পাউলি। এর নাম হচ্ছে পাউলি। দুটি ইউরেনিয়ামোত্তর মৌল, একটা বলতে পারো নেপচুনিয়াম, আরেকটি আমরা বলতে পারি প্লুটোনিয়াম। সালফান কি? না 100% ওলিয়ামকে, 100% ওলিয়ামকে আমরা কিন্তু সালফান বলে থাকি। ওলিয়ামের সংকেত মনে রাখবে H2S2O7। অ্যামালগাম মানে কি? পারদের ধাতু সংকর। তাহলে কি হবে? পারদের ধাতু সংকর, তাকে আমরা অ্যামালগাম বলি। কপারের প্রধান আকরিক কি হবে? কপার পাইরাইটিস। কপার পাইরাইটিস মানে সংকেত যদি বলে তাহলে CuCuFeS2। তাহলে এটা হবে তার সংকেত, CuFeS2। অ্যালকাইনের সাধারণ সংকেত। তাহলে অ্যালকাইনের সাধারণ সংকেত কি হবে? CnH2n-2। এটা হয়ে গেল অ্যালকাইনের সাধারণ সংকেত। মিথেনের মধ্যে যে বন্ধন কোণ সেটা হবে 109°28'। যে জৈব যৌগ প্রস্তুত করে তার নাম হচ্ছে ইউরিয়া। নেক্সট চলে আসো 3.2। এখানে বলেছে যে স্থির তাপমাত্রায়, তাহলে স্থির তাপমাত্রা মানে উষ্ণতা মানে বয়লের সূত্র। আয়তন আর চাপ তোমাকে দেওয়া আছে, তাহলে এখানে আমাকে বের করতে হবে যে কোন তাপমাত্রায়। তার মানে আমরা কি জানি? না P1V1 সমান হয় P2V2। তাহলে P1 কত দেওয়া আছে প্রেসার? না 80 সেমি এবং V1 দেওয়া আছে 750 সেমি। তো আমাকে জিজ্ঞেস করেছে যে কত চাপে? P2 জিজ্ঞেস করেছে এবং V2 দেওয়া আছে 1000। তাহলে ক্যান্সেল, দুটো শূন্য দুটো শূন্য, 5 দুগুণে 10, 5 15 75, 2 4 8। তাহলে এখানে আসছে P2 মান কত হবে? না 15 4 60 সেমি ইঞ্চি। তাহলে এটি গেল আমাদের 3.2। নেক্সট চলে আসো, আমাদের পরের অঙ্ক হচ্ছে 4.2, যে ক্যালসিয়াম ফসফেটে শতকরা ফসফরাসের পরিমাণ কত আছে? তাহলে ক্যালসিয়াম যে ফসফেট আছে এটা যদি আমরা করি তাহলে কি লিখি? Ca3PO4 এর হোল 2। তাহলে এবার দেখো ক্যালসিয়ামের 40, ফসফরাসের 31, অক্সিজেনের 16, প্রত্যেকের যদি মান বসাই তাহলে এখানে দেখতে পাচ্ছ যে 40 × 3 প্লাস প্রত্যেকের সাথে কি হবে? 2 কিন্তু গুণ হবে, মনে রাখবে। তাহলে ফসফরাসের যদি 31 থাকে তার সাথে 2 গুণ, প্লাস অক্সিজেনে দেখো 4 গুণিত 2 মানে 8, অক্সিজেনের 16 হয়, 16-র সাথে কিন্তু 8 গুণ হবে। তাহলে এটা যোগ করলে তোমরা পাবে 310 গ্রাম। তার মধ্যে এইটা কিন্তু শুধু ফসফরাসটা। নেক্সট দেখো তাহলে 310 গ্রাম এতে এটা কি? এটা হচ্ছে 62 গ্রাম। এটা কিন্তু ফসফরাস, শুধু ফসফরাস এটা। তাহলে 310 গ্রামের ফসফরাস আছে কত? 62 গ্রাম ফসফরাস। তাহলে এখানে 1 গ্রামে কত? না 62/310। আর 100-তে কত দিলে আমরা শতকরা পেয়ে যাব যে ফসফরাস কতটা থাকে। তাহলে এটা ক্যান্সেল হলো, 31 দুগুণে 62, মানে বুঝতে পারছো অ্যান্সার হবে 20% কিন্তু ফসফরাস থাকে। নেক্সট হচ্ছে বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে। 50 গ্রাম জিঙ্ক অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটালে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়?
তাহলে দেখো 35% যদি আমাদের অশুদ্ধি হয়, তাহলে শুদ্ধ কতটা? তাহলে বিশুদ্ধ জিঙ্ক কতটা আছে? না, বিশুদ্ধ জিঙ্ক আছে 100 - 35 মানে 65%। তাহলে আমার জিঙ্ক কতটা আছে? 50 গ্রাম। তাহলে 50 গ্রাম যদি জিঙ্কে কতটা বিশুদ্ধ? তাহলে দেখো কাটি এটা, 65 কত? না 325, তাহলে 32.5 গ্রাম বিশুদ্ধ। এবার বিক্রিয়াটা যদি আমরা লিখি জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডে, তাহলে Zn+H2SO4 সমান কি লেখা হয়? না ZnSO4 প্লাস H2। তাহলে এখানে দেখতেই পাচ্ছ 1 × 2 মানে 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে 65 গ্রাম জিঙ্ক থেকে। তার অঙ্কটা হবে যে 65 গ্রাম জিঙ্ক থেকে 2 গ্রাম হাইড্রোজেন পাই, তাহলে 1 গ্রাম থেকে কতটা পাবো? 2/65। আর আমার দরকার 32.5 গ্রাম থেকে কতটা পাবো? তাহলে 32.5 গ্রাম থেকে কতটা পাবো? 2/65 ইন্টু 32.5, তাহলে এটা যদি উঠে 10 নামলো, 5 × 13 = 65, 5 × 6 = 30, 5 × 5 = 25, 13 × 5 = 65, তাহলে 5 × 10/10 মানে 1 গ্রাম হাইড্রোজেন। নেক্সট প্রবলেম হচ্ছে 4.5। কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, শূন্যস্থানে কম্পাঙ্ক জিজ্ঞেস করেছে। তাহলে দেখো তরঙ্গ আমাকে দেওয়া আছে ল্যামডা 320 ন্যানোমিটার। তাহলে 320 ইন্টু 10⁻⁻৯ এটা মিটারে কনভার্ট করলাম। আবার আমরা কি জানি সি সমান হয়ে থাকে এন ল্যামডা, এন মানে হচ্ছে কম্পাঙ্ক, তাহলে এন সমান কি লিখতে পারি? সি/ল্যামডা। সি মানে শূন্যস্থানে আলোর বেগ বাই ল্যামডার মান দেওয়া আছে 320 ইন্টু 10⁻⁻৯। তাহলে এটা থেকে পাবো 9.375 ইন্টু 10⁻। এটা আসবে 14 হার্জ। এখান থেকে আমরা কম্পাঙ্ক পেয়ে গেলাম। নেক্সট বলেছে তিনটি রোধের মান দেওয়া আছে 10, 20 এবং 60। তুল্য রোধ কত হবে জিজ্ঞেস করেছে। যদি একবার আমরা এটাকে শ্রেণীতে কানেকশন করি, একবার আমরা সমান্তরালে কানেকশন করি। তাহলে দেখো 4.6, তাহলে শ্রেণীতে করলে আর এস কত কত রোধ দেওয়া আছে? না এক হচ্ছে আমাদের দেওয়া আছে 10 ওহম প্লাস 20 ওহম প্লাস হচ্ছে 60 ওহম। তাহলে 60, 20, 80 আর 10-এ 90। আর প্যারালালে যদি ক্যালকুলেশন করতে বলে 1/RP সমান 1/10 প্লাস 1/20 প্লাস 1/60। তাহলে এদের যে লসাগু সেটা 60। তাহলে 10, 6, 20, 3, 60 1। তাহলে কত আসবে এখান থেকে? না এখান থেকে আসছে 6, 3, 9, 10, 10/60 ক্যান্সেল। তাহলে আরপির ভ্যালু আসছে কত ওহম? 6 ওহম। তাহলে সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ এটা হবে এবং সিরিজে যোগ করলে তুল্য রোধ এটা হবে। নেক্সট একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটে মোট প্রবাহ মাত্রা জিজ্ঞেস করেছে। তো দেখো এখানে 2 ওহম আর এই 2 ওহম কিসে আছে? না প্যারালালে আছে। তাহলে 2 ওহম প্যারালাল 2 ওহম। তাহলে প্যারালালের সূত্র কি? 2 × 2/2 প্লাস 2 মানে কত হবে? 4/4 মানে 1 ওহম। সেই 1 ওহমের সাথে এই 2 ওহম কিসে আছে? সিরিজে। তাহলে কি হবে? 1 ওহম প্লাস 2 ওহম সিরিজে। তাহলে মোট কত আসলো? 3 ওহম। তাহলে টোটাল সার্কিট রেজিস্ট্যান্স কত? 3 ওহম। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে টোটাল সার্কিট ভোল্টেজ 2 ভোল্ট, প্রবাহ মাত্রা জিজ্ঞেস করেছে। তাহলে ওহমের সূত্র অনুযায়ী কি বলে? আই সমান হচ্ছে V/R। তাহলে ভি এর মান কত দেওয়া আছে? না ভি এর মান দেওয়া আছে দেখো 2 ভোল্ট, তাহলে এখানে 2 ভোল্ট লিখলাম বাই রেজিস্ট্যান্স কত এসছে? 3। তাহলে আই এর মান কত হবে? আই সমান, তাহলে আই সমান পাচ্ছি 2/3 অ্যাম্পিয়ার। 4.7 বলছে একটি বাড়িতে 100 ওয়াটের 4টি বাতি, 60 ওয়াটের 2টি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে চলে। 30 দিন ওই বাতি আর পাখা চলতে থাকলে 5 টাকা করে কত ব্যয় হবে? তাহলে 30 দিন চলছে, ব্যয়িত তড়িৎ শক্তি, তাহলে এখানে আমি লিখছি বিওটি, ইউনিট বের করবো। তাহলে 100 × 4
ইন্টু 5 ঘন্টা করে প্লাস 60 ওয়াটের দুটি বাতি 5 ঘন্টা করে। তাহলে যেটা আসবে সেটা হচ্ছে ওয়াট আওয়ারে আসবে। এটাকে গুণ করলে পাবে 30 ইন্টু 2600, মানে আসবে 78,000 ওয়াট ঘন্টা। মানে কত বলতে পারি? 78 কিলোওয়াট ঘন্টা। অতএব এটা মানে কি? 78 বিওটি ইউনিট। তাহলে 1 ইউনিটের দাম ক টাকা? 5 টাকা। তাহলে 78 ইউনিটের দাম কত হবে? 78 × 5, মানে 390 টাকা হবে আমাদের অ্যান্সার। নেক্সট আছে আমাদের 4.8। দেখ 4.8 বলেছে 92U238। তাহলে 4.8 আছে 92U238 এরকম দেওয়া আছে। তো এখান থেকে প্রথমে বলেছে যদি 8টি আলফা কণা নির্গত হয়, তাহলে 92U238 থেকে আমি বলছি প্রথমে নির্গত হবে -8টি আলফা কণা। তাহলে 8টি আলফা কণা নির্গত হওয়া মানে পরমাণু ক্রমাঙ্ক কত কমে? আলফা কণা নির্গত হলে 8 × 2 মানে 16 কমবে। এবং ভর সংখ্যা কত কমে? একটার জন্য 4 কমে, 8টার জন্য 32 কমবে। তাহলে দেখো এখানে কত হবে? তাহলে 92 থেকে যদি 16 বিয়োগ করি তাহলে নিশ্চয়ই 76 হবে। তাহলে 76, এখানে ধরলাম সামথিং একটা কোনো একটা মৌল উৎপন্ন হচ্ছে এবং তার ভর সংখ্যা হয়ে যাচ্ছে 16 যদি কমে 200, 8টা কমলে 16 কমবে, মানে এটা হবে 202। সরি, এটা হবে 6 2 8, 222। এক সেকেন্ড, 32 কমবে। এটা আমাদের 8টা কম হবে, 32 কমবে, মানে এটা হবে 206। নেক্সট স্টেপে কি হলো? নেক্সট স্টেপে কিন্তু 6টি বিটা কণা নির্গত হবে। তাহলে 6টি যদি বিটা কণা নির্গত হয় মানে পরমাণু ক্রমাঙ্ক 6 বাড়বে। তাহলে পরমাণু ক্রমাঙ্ক 6 বাড়া মানে 76 + 6 হয়ে যাবে 82। এবং সাপোজ ধরছি এটা একটা অন্য মৌল উৎপন্ন হলো, ওয়াই মৌল, এবং এর ভর সংখ্যা একই থাকে। বিটা কণা নির্গত হলে ভর সংখ্যা একই থাকে। তাহলে এটি হয়ে গেল নতুন। তো বলেছে অন্তিম মৌলের পরমাণু ক্রমাঙ্ক কত হবে? না, অন্তিম মৌলের পরমাণু ক্রমাঙ্ক, অন্তিম মৌলের পরমাণু ক্রমাঙ্ক আর অন্তিম মৌলের, এটা কি হয়ে গেল? ভর সংখ্যা। অন্তিম মৌলের ভর সংখ্যা। তাহলে এটাই ছিল আমাদের লাস্ট যে সেট WBH এর, তার সলিউশন।